প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্বাদশ শ্রেণীর রসায়ন ক্লাসে পাকশা আইডিয়াল কলেজের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। শুভ সকাল। আজকের অনলাইন ক্লাসে দ্বাদশ শ্রেণীর আমাদের পড়ার কথা জারণ বিজারণ বিক্রিয়া, অর্থাৎ রেডক্স বিক্রিয়া। দেখো, আমরা এই জারণ বিজারণ বিক্রিয়া পড়লে কি কি জানতে পারবো। এই জারণ বিজারণ বিক্রিয়া পড়লে দেখো, জারণ বিজারণ কাকে বলে, জারিত বিজারিত কিভাবে হয়, জারক বিজারক কিভাবে হয়, এবং জারণ সংখ্যা কিভাবে নির্ণয় করা যায়, দর্শকায়ন কি, আমরা এইগুলি নিয়ে আজকে আলোচনা করব। আমি রবীন্দ্রনাথ ঘোষ, পাকশা আইডিয়াল কলেজের পক্ষ থেকেই আমাদের ক্লাসে আজকে হাজির হয়েছি। এখন দেখো, আমরা প্রথমত বলছি যে জারণ বিজারণ, যেটাকে রেডক্স বিক্রিয়া বলি। কেন জারণ বিজারণকে কেন রেডক্স বিক্রিয়া আমরা বলি? জারণ অর্থাৎ আমরা জানি, দেখো, অক্সিডেশন। জারণ অর্থাৎ আমরা জানি অক্সিডেশন, আর বিজারণ অর্থাৎ রিডাকশন। এখন দেখো, আমার রিডাকশনের রেড আর অক্সিডেশনের অক্স একত্রিত হলে হয় কিন্তু আমার রেডক্স, সে বলা যায় লাল সাপ। দেখো, রেডক্স অক্সিডেশনের, আমি কথাটা বললাম তোমাদের জাস্ট একটা মনে রাখার জন্য আর কি। অক্সিডেশনের অক্স আসলো আর রেডক্সের রেড আসলো, তাহলে টোটাল হলো রেডক্স। রেডক্স রিয়াকশন, এই রেডক্স অর্থ হচ্ছে আমার জারণ বিজারণ। তাহলে দেখো, এখন আমরা 9-10 যে সপ্তম অধ্যায় ছিল ওইখানে দেখেছিলাম রেডক্স বিক্রিয়া কোথায় হয়। দেখো, আমরা সংযোজন বিক্রিয়ায় কিন্তু দেখেছি রেডক্স বিক্রিয়া হয়, সংযোজন বিক্রিয়া। তারপরে দেখো, আমরা বিয়োজন বিক্রিয়ায় দেখেছি রেডক্স বিক্রিয়া হয়। তারপরে দেখেছি, দেখো, দহন বিক্রিয়ায় আমাদের রেডক্স বিক্রিয়া হয়। তারপরে দেখেছি, দেখো, প্রতিস্থাপন বিক্রিয়া। এই প্রতিস্থাপন বিক্রিয়া, এখানে আমার রেডক্স বিক্রিয়া হয়। তো এই যে 4টা বিক্রিয়া আছে, এই 4টা বিক্রিয়াতে কিন্তু হয় আমাদের রেডক্স বিক্রিয়া। তোমরা 9-10 জেনেছো এবং সেই ধারাবাহিকতায় আমরা জানি। এখন দেখো, আমরা আর একটা কথা তোমাদের বলি যে আমার জারণ বিজারণ আলোচনা করতে গেলে আমার যেটা না করলে নয় সেটা আছে জারণ সংখ্যা। জারণ সংখ্যাটা কি? দেখো, আমাদের একটা কথা, জারণ সংখ্যা কি? অক্সিডেশন নাম্বার। এই অক্সিডেশন নাম্বার কি? একটা জিনিস দেখো, আমি তোমাদেরকে বলি, কার্বন ডাইঅক্সাইড, এখানে অক্সিডেশন নাম্বার বলছি কার্বনের 4। কার্বন মনোক্সাইড, এখানে অক্সিডেশন নাম্বার বলছি +2, কিন্তু এখানে অক্সিজেন -2, এখানে দেখো। তাহলে এখানে দেখো, এই যে কার্বন, এই কার্বনের পরিবর্তন হয়েছে, একবার দেখছি +2 আর একবার দেখছি +4। দেখো, এইটাকে পরিবর্তন হয়েছে, আর এই অক্সিজেনের একটু ফিক্সড আছে। যাদের ফিক্সড আছে তাদেরকে আমরা বলি দর্শক আয়ন। দেখো, এদেরকে বলছি দর্শক আয়ন। আর যাদের জারণ সংখ্যা নির্ণয় করছে সেটা তো আলাদা কথা। অর্থাৎ দর্শক আয়ন কি? যাদের জারণ সংখ্যার কোনো পরিবর্তন ঘটে না, যাদের জারণ সংখ্যা ফিক্স থাকে, এরকম কিছু মৌল বা যৌগ আছে, তাদেরকে আমরা সাধারণত বলছি দর্শক আয়ন। এখন দেখো, আমরা জারণ সংখ্যা নির্ণয় করতে গেলে আমাদের এই দর্শক আয়নের প্রয়োজন। আমরা কিছু দর্শক আয়নের কথা এখানে লিখি। দেখো, হাইড্রোজেন +1 লিখলাম, পটাশিয়াম এখানে +1, সোডিয়াম এখানে +1, ক্যালসিয়াম আছে +2। মনে করো, এই যে নাইট্রেট আমার -1, এই কার্বনেট আছে আমার -2, সালফেট আছে -2, আমার অ্যামোনিয়া NH2 H2O। দেখো, এখানে সায়ানাইড -1। এরকম অনেকগুলো যে আমার আছে। যেমন এই যে অক্সিজেন, অক্সিজেন দেখো -2, ফ্লোরিন আছে আমার -1, ক্লোরিন আছে -1। এদেরকে সাধারণত আমরা বলি দর্শক আয়ন। আর এদের উপরে নির্ভর করে কিন্তু আমরা জারণ সংখ্যাগুলো নির্ণয় করি। দেখো, তাহলে একটা জারণ সংখ্যা আমরা নির্ণয় করি, দেখি আগে, যে KMnO4, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পটাশিয়াম পারম্যাঙ্গানেটে মনে করো এখানে আমার বলা আছে যে এই ম্যাঙ্গানিজের জারণ সংখ্যাটা নির্ণয় করব। পটাশিয়াম পারম্যাঙ্গানেটে আমরা ম্যাঙ্গানিজের জারণ সংখ্যাটা নির্ণয় করব। তো
তাহলে ম্যাঙ্গানিজের যার জারণ সংখ্যাটা নির্ণয় করব তাকে আমরা একটা এক্স ধরে নেব। তাহলে দেখো এটাকে যদি আমরা এক্স ধরে নিই, এটা পটাশিয়ামের জারণ সংখ্যা, ওখান থেকে দেখো আমি +1 পেয়েছি, আর এখানে -2, টোটালি 4। যেহেতু দেখো টোটালি কোনো যোগে কোনো চার্জ নেই, তাহলে চার্জ যখন নেই তাহলে এটাকে কিন্তু আমরা বলতে পারি 0। তাহলে দেখো এখানে +1, এখানে x, এখানে -2 গুণ 4, সবগুলো যোগ করলাম, এখানে 2 মান 0। তাহলে দেখো এখানে +1 + x -8 সমান কত? 0। অতএব দেখো x সমান +8 -1 সমান দেখো +7। তাহলে আমার এখানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যাটা কত? +7। এখন দেখো তোমাকে আমি আরো একটা যৌগ দেখাই, MnSO4। আমার সালফেটের জারণ সংখ্যা দেখো -2, তাহলে এখানে কিন্তু এটার +2। কেন আমরা নির্ণয় করি জারণ সংখ্যা, কেন নির্ণয় করতে হয়? দেখো এখানে যেমন কার্বনের +4 দেখেছিলাম, কার্বনের +2, এখানে আমরা দেখছি কি ম্যাঙ্গানিজের কত? এখানে +7, এটাই ম্যাঙ্গানিজের দেখলাম কত? আমার +2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরো দু একটা যৌগের জারণ সংখ্যা নির্ণয় করি। দেখো আমাদের এখানে বড় একটা যৌগ আছে K4FeCN6, এটাকে বলি আমরা পটাশিয়াম ফেরোসায়ানাইড। পটাশিয়াম ফেরোসায়ানাইড আমার আয়রনের জারণ সংখ্যাটা নির্ণয় করব। টোটালি আমার নিরপেক্ষ বলে 0 দেওয়া আছে। এখন দেখো পটাশিয়াম আমরা +1, কয়টা আছে? পটাশিয়াম 4টা, যোগ আয়রনেরটা নির্ণয় করব, তাকে x ধরলাম, আর এখানে দেখো সায়ানাইড কত? -1, কত? 6 সমান কত আসে? 0। তাহলে দেখো এখানে +4, এখানে +x -6, দেখো 0। তাহলে x সমান আমার কত আছে? +6 - 4, দেখো +2। তাহলে এখানে আয়রনের জারণ সংখ্যা +2। আসলে আয়রনটা কিন্তু আমার এখানে ফেরাস। আমার দেখো আয়রনের আমরা দুটো জারণ মান জানি, একটা +2, একটা +3। তাহলে দেখো এখানে এই যে K3 Ap, এখানে CN6, এটা তোমরা জানো, এটা আছে ফেরিসায়ানাইড, এটা পটাশিয়াম ফেরিসায়ানাইড, এটা ছিল পটাশিয়াম ফেরোসায়ানাইড। তাহলে এখানে তুমি করো 1 গুণ 3 যোগ এখানে x -1 গুণ 6 দাও সমান 0 দাও। দেখো এখানে +3 যোগ x -6 সমান 0। অর্থাৎ দেখো x এর মানটা কত আসে? +6 - 3, তাহলে এখানে আসে কিন্তু +3। প্রিয় শিক্ষার্থী, এখানে দেখো আয়রনের জারণ সংখ্যা +3, আর এটাই আয়রনের জারণ সংখ্যা +2। তাহলে আমি এখান থেকে আয়রনের দুটো জারণ সংখ্যা পেয়ে গেলাম। আরো দেখো আমাদের যদি কোনো আয়ন থাকে থাকলে আমরা কিভাবে নির্ণয় করব? মনে করো আমাদের আছে এখানে এই যে এমন টেট্রাঅ্যামিন, এই টেট্রাঅ্যামিন আমাদের জিঙ্ক আয়ন এরকম আছে। যদি আমাদের এরকম থাকে তখন আমরা কি করব? দেখো এটাকে এরকম ভাবে আমরা +2 বসালাম, আগে যেমন 0 বসিয়েছি, এই চার্জটা ওই পাশে বসিয়ে দিলাম। আমরা যে এই জিঙ্কেরটা নির্ণয় করব, তাহলে x ধরে নিলাম, অ্যামোনিয়ার দেখো আমার 0 আছে, অ্যামোনিয়ার মানটা আছে কিন্তু 0। তাহলে 0 গুণ 4 সমান দেখো এখানে +2, অর্থাৎ দেখো এখানে x +2। তাহলে x এর জারণ মান আমার কত? x এর জারণ মান হচ্ছে আমার এই x মানে আমার জিঙ্কের জারণ মানটা আছে কত? +2। ঠিক তুমি যদি মনে করো এখন আমরা আগে যেটা করলাম, দেখো এখানে এরকম দেয়া আছে, এটার মানে কি? এটার মানে দেখো এখানে -4, এটা তো আমরা এটা নির্ণয় করবো। তাহলে x ধরে নিলাম, এটা -1 গুণ 6 দিয়ে দাও, -4। তাহলে দেখো x -6, এখানে -4, তাহলে x সমান কিন্তু +6 - 4 সমান দেখো +2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মনে হয় জারণ সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা বুঝেছি। আমি দেখছি যে মনে হয় ক্লাসে একজন উপস্থিত আছে, যাক আমার ক্লাস কি হচ্ছে না হচ্ছে দেখতে পাচ্ছ কি পাচ্ছ না সেটাও আমি জানতে পারছি না। এখন যাক আমি জারণ সংখ্যাটা তোমাদের শেখালাম। এখন জারণ সংখ্যাটা শেখানোর পরে এখন আমি দেখছি যে আমাদের জারণ কি। দেখো একটা সোডিয়াম, এই সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করলো, সোডিয়াম একটা প্লাসে পরিণত হলো। দেখো এখানে আয়রন, সে 2টা ইলেকট্রন ত্যাগ করলো, আয়রন Ap দেখো 2টা প্লাসে পরিণত হলো। আমি এখানে বলছি সোডিয়াম জারিত হয়েছে। দেখো ইলেকট্রন ত্যাগ করলে
ইলেকট্রন ত্যাগ মানে সেটা হচ্ছে আমার জারণ। ইলেকট্রন ত্যাগ জারণ, ইলেকট্রন গ্রহণ সেটা হয় বিজারণ। এখন দেখো ইলেকট্রন ত্যাগ করে জারিত সে হলো বিজারক, আর ইলেকট্রন গ্রহণ করে বিজারিত সে হলো আমাদের জারক। দেখো ইলেকট্রন ত্যাগ করে জারিত সে হলো বিজারক, ইলেকট্রন গ্রহণ করে বিজারিত সে হলো জারক। তাহলে আমি যে কথাটা বলছি, যে মৌলটি ইলেকট্রন ত্যাগ করে সে কিন্তু জারিত হয়, আর যে মৌলটি ইলেকট্রন গ্রহণ করে সে বিজারিত হয়। তাহলে যে মৌলটি ইলেকট্রন ত্যাগ করে জারিত হয় সে কিন্তু হচ্ছে আমার বিজারক, জারিত বিজারক। আর যে মৌলটি ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হচ্ছে তাকে বলি আমরা জারক। দেখো আমরা এখানে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে আমরা দেখছি সোডিয়াম একটা প্লাস হলো। ক্লোরিন সে কিন্তু একটা ইলেকট্রন গ্রহণ করে মনে করো একটা নেগেটিভ চার্জে পরিণত হলো। টোটালি আমরা যদি লিখি, দেখো সোডিয়াম যোগ ক্লোরিন, এখানে সোডিয়াম একটা ধনাত্মক চার্জে পরিণত হয়েছে, ক্লোরিন একটা ঋণাত্মক চার্জে পরিণত হয়েছে। অর্থাৎ সোডিয়াম এখান থেকে এখানে গেছে, ধনাত্মক সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আমরা বলবো ধনাত্মক সংখ্যা বৃদ্ধি মানে আছে জারণ, আর ঋণাত্মক সংখ্যা বৃদ্ধি মানে আছে বিজারণ। এখানে একা ছিল, তো জারণ সংখ্যা ছিল কিন্তু 0। সোডিয়াম যখন একটা ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক চার্জে পরিণত হয়েছে সেটা হচ্ছে জারণ, ক্লোরিন যখন একটা ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক চার্জে পরিণত হয়েছে সেটা হচ্ছে আমার বিজারণ। তাহলে এখানে দেখো আমার এই সোডিয়াম জারিত হয়েছে, কিন্তু সোডিয়ামটা হচ্ছে জারিত, তার মানে সে হচ্ছে কিন্তু আমার বিজারক। আর ক্লোরিন কিন্তু দেখো এখানে বিজারিত হচ্ছে, তার মানে সে কিন্তু হচ্ছে আমার জারক। আমার প্রিয় শিক্ষার্থী, এখানে প্রশ্ন অবজেক্টিভেও আসতে পারে কোনটা জারক কোনটা বিজারক, কে জারিত হচ্ছে কে বিজারিত হচ্ছে, টোটাল বিক্রিয়া কয়টা ইলেকট্রনের আদান প্রদান হচ্ছে, এমনও কথা কিন্তু আমার এখানে আসতে পারে। তাহলে আমরা জারণ বিজারণ, জারক বিজারক, জারিত বিজারিত এটা করলাম। এখন দেখো আমি এখানে যদি আরেকটা কথা বলি, যে আমরা কি বলছি, জারণ বিজারণের ইলেকট্রনীয় মতবাদ। এখন জারণ বিজারণের ইলেকট্রনীয় মতবাদ আমরা ব্যাখ্যা করছি। এখানে একটা কথা তোমার আছে, যে আমি এখন দেখো কথা বলছি, আমার সামনে হয়তো কেউই নেই, তোমরা শুনছো কি শুনছো না আমি এটাই বুঝতে পারছি না। দেখো এখন আমি যদি বলি যে আমি ক্লাস করছি, আমার সামনে তোমরা কেউ আছো, তাহলে তোমরা আছো, তোমাদের উদ্দেশ্য করে কিন্তু আমি কথাগুলো বলে যাচ্ছি। আজকে তোমরা যদি না শুনতে, তোমরা যদি না দেখতে, তাহলে কিন্তু হয়তো আমার ক্লাস নেওয়া হতো না। তাহলে তোমাদের উপরে যখন আমাকে নির্ভর করতে হচ্ছে, ঠিক তেমনি আমার উপরেও কিন্তু তোমাদেরকে নির্ভর করতে হচ্ছে। তোমার উপর যখন আমি নির্ভর করছি, আমাকে উপর নির্ভর করছো, তাহলে একজন কিন্তু আরেকজনের সাথে জড়িত। যাকে একজন না হলে আরেকজন হয় না, একটা না ঘটলে আরেকটা ঘটে না। এই ধরনের যে ঘটনা তাকে সাধারণত বলি আমরা যুগপৎ ঘটনা। যে ঘটনা একটা না ঘটলে আরেকটা ঘটে না। সোডিয়াম ইলেকট্রনটা ত্যাগ করবে, সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করবে কখন, যখন ক্লোরিনটা ইলেকট্রন গ্রহণ করবে। আবার ক্লোরিন কখন ইলেকট্রনটা গ্রহণ করবে, যখন সোডিয়াম ইলেকট্রনটা ত্যাগ করবে। তার মানে দেখো সোডিয়াম ইলেকট্রন সেই সময় ত্যাগ করবে যখন ক্লোরিন ইলেকট্রনটা গ্রহণ করবে। আবার ক্লোরিন কিন্তু সেই সময় ইলেকট্রনটা গ্রহণ করবে যে সময় সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে সোডিয়ামকে যেমন ক্লোরিনের উপর নির্ভর করতে হচ্ছে, ক্লোরিনকে কিন্তু আমার সোডিয়ামের উপরে নির্ভর করতে হচ্ছে। এই যে বিক্রিয়ায় একজন আরেকজনের উপরে নির্ভর করতে হয়, যে ধরনের কাজে একজন আরেকজনের উপর নির্ভর করতে হয়, সেই ধরনের ঘটনাকে আমরা বলি সাধারণত যুগপৎ ঘটনা। যুগপৎ ঘটনা। আমাদের একটা প্রশ্ন আছে, জারণ বিজারণ হলো যুগপৎ ঘটনা। জারণ বিজারণ হলো আমাদের যুগপৎ ঘটনা, কারণ যে মৌলটি জারিত হয় সে হচ্ছে আমার কি বিজারক। বিজারক ইলেকট্রন তখন ত্যাগ করবে, দেখো বিজারক ইলেকট্রন তখন ত্যাগ করবে যখন জারক ইলেকট্রন গ্রহণ করবে। বিজারক ইলেকট্রন তখন ত্যাগ করবে যখন জারক ইলেকট্রন গ্রহণ করবে। আবার যদি আমি এটা বলি, জারক ইলেকট্রন তখন গ্রহণ করবে যখন বিজারক ইলেকট্রন
ত্যাগ করবে। জারক ইলেকট্রন তখন গ্রহণ করবে যখন বিজারক ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে আমার জারকের উপরে যখন বিজারকের নির্ভর করতে হচ্ছে, বিজারকের উপরেও তেমন কিন্তু আমার জারককে নির্ভর করতে হচ্ছে। আমি আরো একটা কথা বলতে পারি, এই যে জারণ বিজারণ একটা ইলেকট্রন স্থানান্তর ঘটনা। ইলেকট্রন স্থানান্তর ঘটনা আমরা কি বলছি, যে জারণ বিজারণ একটা ইলেকট্রন স্থানান্তর ঘটনা। একটা জিনিস দেখো, আমরা কি বললাম, ইলেকট্রন ত্যাগ করলে জারণ, আবার ইলেকট্রন গ্রহণ করলে বিজারণ। ইলেকট্রন ছিল কোথায়, মনে করো সোডিয়াম আর ক্লোরিনের ক্ষেত্রে যদি ধরি, ইলেকট্রনটা ছিল কোথায়, সোডিয়ামের কাছে। তাহলে সোডিয়াম ইলেকট্রনটা ত্যাগ করলো, সেই ইলেকট্রনটা গেল কোথায়, ক্লোরিনের কাছে। ক্লোরিনের কাছে তো ইলেকট্রন ছিল না, তাহলে ইলেকট্রনের অবস্থান ছিল এক জায়গায়, সেই ইলেকট্রনটা গেছে আরেক জায়গায়। আমরা স্থানান্তর কখন বলি, এক স্থান থেকে যখন অন্য স্থানে কেউ গমন করে। তাহলে এই ইলেকট্রনটা কিন্তু সোডিয়াম থেকে ক্লোরিনের স্থানে চলে গেল, একটা স্থান থেকে আর একটা স্থানে গমন করলো। তাহলে যেহেতু একটা স্থান থেকে আর একটা স্থানে গমন করে, তাহলে আমরা বলতেই পারি যে জারণ বিজারণ আমার একটা ইলেকট্রন স্থানান্তর ঘটনা, আর জারণ একটা ইলেকট্রন স্থানান্তর ঘটনা। অর্থাৎ ইলেকট্রনটা এক স্থান ছিল, সেই স্থান থেকে আর এক স্থানে চলে গেছে। অর্থাৎ যেহেতু এক স্থান থেকে আর এক স্থানে গেছে, অর্থাৎ বলতেই পারি আমরা এই কথাটা। যাক, দেখো আমরা জারণ বিজারণ কাকে বললাম, ইলেকট্রনীয় মতবাদ অনুসারে এটা বললাম। এখন দেখো ইলেকট্রনীয় মতবাদ অনুসারটা, এই মতবাদটাকে আমরা কিন্তু আবার আধুনিক বা বলা যায় যে আধুনিক মতবাদ আমরা বলি। এছাড়া আমাদের আরো একটা মতবাদ আছে, যেটা আছে সনাতন মতবাদ বা পুরাতন মতবাদ বা আদি সংজ্ঞা। আমরা সেই সংজ্ঞাটা পরে দেখবো, আগে তোমরা এটা পড়ে নাও। দেখো আমরা জারক বিজারক, জারণ বিজারণ, জারিত বিজারিত এইগুলি দেখে নিলাম। এখন আমরা একটু জারক বিজারক যদি চিহ্নিত করতে চাই, দেখো এখানে SnCl4 একটা আছে, আর আছে আমার ApCl2। এখন এই বিক্রিয়া থেকে আমার তৈরি হচ্ছে, দেখো SnCl2 আর আছে আমার ApCl3, এই একটা যৌগ আমার তৈরি হয়েছে। এখানে SnCl4 আর ApCl2 বিক্রিয়া করে আমার SnCl2 আর ApCl3 এটা তৈরি হয়েছে। এখন আমি এইটাই আমার কে জারিত হলো, কে বিজারিত হলো, কে জারক, কে বিজারক, এটা আমি চিহ্নিত করব। তার আগে দেখো এখানে দর্শক আয়ন কে, ক্লোরিন -1, ক্লোরিন -1, ক্লোরিন -1, ক্লোরিন -1। দেখো আমার চারটে ক্লোরিন এখানে -1 আছে, যেহেতু চারটে ক্লোরিন এখানে -1 আছে, তাহলে আমরা এটাকে দর্শক আয়ন ধরে নিচ্ছি। আর দেখো এখানে SN কিন্তু এটা ছিল 4+, এখানে Ap ছিল 2+, এখানে SN এটা উৎপাদে আমার 2+ ছিল, এখানে আয়রন কিন্তু ছিল 3+। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন দেখো এই যে SN এইটা থেকে আমার এখানে যাচ্ছে, আমার কত ছিল কিন্তু 4+, যাচ্ছে 2+। তার মানে কিন্তু দেখো দুইটা ইলেকট্রন এখানে তোমার গ্রহণ ঘটলো, দুইটা ইলেকট্রন কিন্তু এখানে গ্রহণ ঘটলো। তাহলে এই যে দুইটা ইলেকট্রন যখন গ্রহণ ঘটলো, তাহলে এইটাকে আমার বিজারিত হয়েছে, বিজারিত হয়েছে যখন, তখন তাকে আমরা বলছি জারক। আবার দেখো Ap2+ ছিল, Ap গেছে কোথায়, 3+-এ। তাহলে এখান থেকে দেখো এখানে গেছে যখন, তখন এখানে কিন্তু একটা ইলেকট্রন ত্যাগ ঘটেছে, এখানে কিন্তু একটা ইলেকট্রন ত্যাগ ঘটেছে। তাহলে একটা ইলেকট্রন ত্যাগ যখন ঘটলো, তাহলে নিশ্চয়ই এখানে জারিত হয়েছে, আর জারিত হয়েছে তাহলে নিশ্চয়ই সে আমার বিজারক। দেখো জারিত হলে বিজারক। আমরা এটাকে যদি আরো একটু সাজায় লিখতাম, দেখো SN4+ লিখতে পারতাম দর্শক আয়নকে বাদ দিয়ে, তারপরে Ap2+, এখান থেকে দেখো আমরা লিখতাম কি SN2+, আর এখানে লিখতাম কি Ap3+। তাহলে দেখো এখান থেকে আমার যাচ্ছে এইটা, আর এখান থেকে যাচ্ছে আমার এইটা। তাহলে এখানে যদি আমি আরো এরকম করি যে এইটা হলো কি আমার বিজারণ, এটা হলো আমার বিজারণ, আর এটা হলো আমার জারণ। তাহলে এটা হলো আমার কি, যে জারক, আর এটা হলো আমার বিজারক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি জারণ বিজারণ, জারক বিজারক, জারিত বিজারিত, জারণ সংখ্যা নির্ণয় করতে কিভাবে, এগুলি তোমাদেরকে শেখালাম। এখন তোমাদের যে কাজ হবে, বইয়ে জারণ বিজারণ অংশটা বের করে 3য় অধ্যায়ে তোমরা একটু দেখবা, দেখে তোমাদের যদি সমস্যা থাকে আমার মেসেঞ্জারে বা আগামী ক্লাসে এগুলো তোমরা জানাবে। আমি আজকের ক্লাস এখানেই ইতি টানছি। তোমরা সকলে সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো, এই কামনা করে আজকের মতো এখানে বিদায়।